এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ এগেইন। আজ আপনাদের দেখাবো সেন্ট্রাল এবং সাউথ বালির যে জায়গাগুলোতে না গেলেই নয়। এই পর্বে থাকছে কুতা বিচ, ফিন্স বিচ ক্লাব, কারাংবোমা ক্লিফ, সুলুবান বিচ, পান্তাই পান্দাওয়া, পাদাং পাদাং বে, উলুওয়াতু টেম্পল, সাথে আরও কিছু আকর্ষণীয় স্পট। কোনো এজেন্সি ছাড়াই কিভাবে ঘুরলাম, খরচ কত হলো, সব কিছুই থাকছে আজকের ব্লগে। বালিতে পৌঁছেই আমরা নিয়েছিলাম কুতাতে ডায়মন্ড হোটেল। ওয়াশরুমে অ্যামনিটিস সবই ছিল এবং খুবই ক্লিন ছিল। ছিল একটা মস্ত বড় ওয়ার্ড্রোব। বেডটা খুবই সুন্দর করে সাজানো ছিল, আর বারান্দার বাইরে দেখা যাচ্ছিল সুইমিং পুল এরিয়াটা। 11টা থেকে বুক করা এই হোটেল রুমটার ভাড়া পড়েছিল মাত্র 2650 টাকা প্রতি রাতে, আর এই হোটেলটা আমরা নিয়েছিলাম 2 রাতের জন্য। এরপর আমরা বের হয়ে গেলাম লাঞ্চের উদ্দেশ্যে। এবার ইন্দোনেশিয়ান ফুড ট্রাই করার পালা। নিয়েছিলাম মি গোরেং আর নাসি গোরেং, সাথে ড্রিঙ্কস। নাসি গোরেংটা হচ্ছে ফ্রাইড রাইস, সাথে থাকে একটা ডিম পোস্ট। এখানে মি গোরেংটা হচ্ছে নুডলস, সাথে ওদের বিশেষ ধরনের কেচাপ থাকে। বালিতে আমাদের প্রথম বিকেল, আর সেই বিকেলের শেষটা কাটালাম কুতার সমুদ্র তীরে। ঢেউয়ের শব্দ, নরম বাতাস আর ধীরে ধীরে কমে আসা সূর্যের আলো, সব কিছু যেন সিনেমার কোনো দৃশ্যের মতো লাগছিল। দূর থেকেই চোখে পড়ে বিশাল এই মূর্তিটা, গারুদা বিষ্ণু কেঞ্চানা বা জিডাব্লিউকে। মূর্তিটা এতটাই বড় যে এয়ারপোর্টের সাথে সাথে কুতা বিচ থেকেও একে দেখা যায়। এটা শুধু একটা স্ট্যাচু না, বালির সংস্কৃতি আর হিন্দু পুরাণের এক বিশাল প্রতীক। এরপর আমরা গ্র্যাব কার বুক করে চলে গেলাম ফিন্স বিচ ক্লাবে, যেটা চাঙ্গুতে অবস্থিত। এই বিচ ক্লাবে কোনো এন্ট্রি ফি নেই। ওখানে চাইলে পার্টি সোফা আর বেড বুক করা যায়, যেটা বাংলা টাকায় 7,000 থেকে 20,000 পর্যন্ত। সানসেট, মিউজিক আর ওশেন ভিউ, ফিন্স বিচ ক্লাবে এই তিনটার কম্বিনেশন একদম অসাধারণ। দূরে সমুদ্রের ঢেউ, সামনে লাইভ ডিজে। বালির নাইট লাইফ আসলে কেন এত ফেমাস তখন বুঝতে পারছিলাম। আমরা ওখানে কিছুক্ষণ পার্টি এনজয় করে হোটেলে ফিরে আসলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের বালিতে দ্বিতীয় দিন। এটা আমাদের সুইমিং পুল এরিয়া। গতকাল খুবই টায়ার্ড ছিলাম, তাই সুইমিং পুল এরিয়াটা দেখানো হয়নি, নামাও হয়নি। সুইমিং পুল এরিয়াটা খুব সাজিয়ে গুছিয়ে রেখেছে ওরা। আমরা এখন ব্রেকফাস্ট করে 8টার দিকে বেরিয়ে যাব সাউথ বালির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, বাংলাদেশ আর বালির টাইমের মধ্যে 2 ঘন্টার পার্থক্য রয়েছে, অর্থাৎ বালির টাইমটা 2 ঘন্টা এগিয়ে। বাংলাদেশে যদি 6টা বাজে, বালিতে বাজবে 8টা।
বাফেট ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সাউথ বালির উদ্দেশ্যে। পথিমধ্যে আমরা কিছু ডলার কনভার্ট করে নিলাম। ক্লু ক্যাব থেকে সেদিন আমরা সাউথ বালির উদ্দেশ্যে 12 ঘন্টার জন্য গাড়ি ভাড়া নিয়েছিলাম $33। সিঙ্গেল ডেস্টিনেশন যেতে হলে গ্র্যাব আর গোজেক থেকে ভাড়া করবেন, আর সারাদিনের জন্য গাড়ি নিতে চাইলে ক্লু ক্যাব থেকে বুক করলে সস্তা হবে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল নুসা দুয়া ওয়াটার ফ্লো। এখানে প্রবেশ করতেই একপাশে দেখলাম নীলপানির সমুদ্র সৈকত। এরপর আরেকটু পরেই দেখলাম কৃষ্ণ আর অর্জুনের বিশাল এক মূর্তি। ওয়াটার ফ্লোতে মূলত পাথরের খাঁজে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার একটি দারুণ দৃশ্য দেখা যায়। তবে ওই মুহূর্তে সমুদ্রে ঢেউয়ের প্রবলতা না থাকার কারণে ওয়াটার ফ্লো দেখা যাবে না বলে জানালো টিকিট কাউন্টার থেকে। তাই আমরা আর ওয়েট না করে পরের গন্তব্যে চলে গেলাম। এরপর আমরা চলে গেলাম পান্তাই পান্দাওয়া বিচে। এই বিচের সবচেয়ে ইউনিক জিনিসটা হলো পাহাড় কেটে তৈরি করা রাস্তা, আর রাস্তার পাশে মহাভারতের পাণ্ডবের বিশাল মূর্তি। সেই থেকেই নাম হয়েছে পান্দাওয়া বিচ। এখানে পানি অনেক পরিষ্কার এবং সুইমিং এবং কায়াকিংয়ের জন্য মানুষ এখানে আসে। এখানে আমরা একটা ডাব কিনে খেয়েছিলাম, যেটার সাইজ আমাদের দেশের ডাবের দ্বিগুণ। দাম পড়েছিল 25K। মেনুর বাকি খাবারগুলোও মোটামুটি সস্তা ছিল। বালিতে প্রায় 87% হিন্দু। প্রায় সব জায়গাতেই ছোট ছোট ফুলের অফারিং দেখা যায়। এগুলোকে বলা হয় চানাংসারি। বালিনিজদের মতে এটা কৃতজ্ঞতা এবং প্রেয়ারের একটা প্রতীক, মানে প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানানো আর পজিটিভ এনার্জি বজায় রাখা। এরপর গেলাম তানাবাড়া ক্লিফে, যেটা পাত্তাই পান্দাওয়া বিচের পাশেই অবস্থিত। টিকিট প্রাইস পড়েছিল 30K পার পারসন, যেটাতে শাটল ট্রান্সফারও ইনক্লুডেড। উঁচু উঁচু চুনা পাথরের পাহাড় কেটে তৈরি করা এই রাস্তা বালির সবচেয়ে ফটোজেনিক স্পটগুলোর একটি। দুই পাশে বিশাল লাইমস্টোনের ক্লিফ, আর এর মাঝ দিয়ে চলে গেছে অসাধারণ রাস্তা। এর সামনে শান্ত ঢেউয়ের সমুদ্রটাকে না দেখে কেউ মিস করবেন না। এর পরের গন্তব্যে যেতে যেতেই চোখে পড়ল প্যারাগ্লাইডিং করার দৃশ্য। মেলাস্তি বিচে যাওয়ার রাস্তা এতটাই সুন্দর ছিল যে বারবার ক্যামেরা বের করতে হচ্ছিল।
মেলাস্তি বিচের সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো এর রোড ভিউ। ক্লিফের মাঝ দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে নামার পুরো এক্সপিরিয়েন্সটাই সিনেম্যাটিক। কাটা পাহাড়ের সামনে ছোট নীল পানির একটা বিচ। প্রচণ্ড রোদ উপেক্ষা করে এই বিচের সৌন্দর্য ধারণ করে আনলাম। এরপর চলে গেলাম কারাং বোমা ক্লিফে। এখানে এন্ট্রি ফি ছিল 10K পার পারসন। এই জায়গাটা দেখলে মনে হবে পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এটা হলো বালির হিডেন জেম কারাং বোমা ক্লিফ। এখানে কোনো ভিড় নেই, কিন্তু ভিউটা নেক্সট লেভেল। সামনে বিশাল ইন্ডিয়ান ওশান আর নিচে শত শত ফুট গভীর ক্লিফ, একদম র নেচার। অনেকেই এখানে সানসেট দেখতে আসে, কারণ সূর্য ডোবার আগে জায়গাটা একদম সোনালি হয়ে যায়। লোকালরা একে সিক্রেট ক্লিফ বলে থাকে। এই ছোট্ট কুকুরটি মালিকের দোকানে চুরি করতে আসা বানরদের তাড়া করতে ব্যস্ত ছিল। লিচি অ্যান্ড ওয়াটারমেলন আইসক্রিমটা ছিল 35K। এই অরেঞ্জ ওয়াটারটা ছিল 20K। এর পরের গন্তব্য ছিল সুলুবান বিচ। পাহাড়ের গুহার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে খুলে গেল সুলুবান বিচের অসাধারণ দৃশ্য। জায়গাটা যেন হিডেন প্যারাডাইসের মতো লাগছিল। বালির বিচগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের বিচ ছিল এই সুলুবান বিচ, কারণ এখানে পাথরের খাঁজের ভাঁজে শান্ত সমুদ্র দেখতেই খুব ভালো লাগছিল।
2%. এখন আমরা আছি পাদাং পাদাং বিচে। ছোট হলেও এটা বালির সবচেয়ে বিউটিফুল আর ফেমাস বিচগুলোর একটি। এই বিচে ঢুকতে আগে একটা সরু কেভ লাইক পাথওয়ে আর পাথরের সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। আর তারপরেই সামনে খুলে যায় একদম পোস্টকার্ড ভিউ। সাদা বালি, ক্রিস্টাল ক্লিয়ার পানি আর চারপাশের হিউজ ক্লিফ, সব মিলিয়ে জায়গাটা একদম ট্রপিক্যাল প্যারাডাইসের মতো। এই বিচটা সার্ফিং এর জন্য অনেক পপুলার, স্পেশালি বিগিনার্স আর ইন্টারমিডিয়েট সার্ফারদের কাছে। আর অনেস্টলি পাদাং পাদাং বিচের ভাইব এত কাম আর অ্যাস্থেটিক যে এখানে বসে শুধু সি ভিউ দেখলেও সময় কিভাবে চলে যায় বুঝতেই পারবেন না। এরপর আমরা চলে আসলাম সাউথ বালির সবচেয়ে ফেমাস অ্যাট্রাকশন উলুয়াতু টেম্পলে। এখানে এন্ট্রি ফি ছিল 60K ইন্দোনেশিয়ান রুপায়া। টেম্পলে ঢোকার সময় সারং আর স্যাশ দেয়া হয়, কারণ এটা একটা স্যাক্রেড প্লেস। উলুয়াতু টেম্পলের সবচেয়ে ফেমাস অ্যাট্রাকশন হলো সানসেট আর কেচাক ফায়ার ডান্স। সানসেটের সময় এই টেম্পলের ভাইব একদম ম্যাজিক্যাল। হিউজ ক্লিফ, ওশেন ওয়েভস আর গোল্ডেন স্কাই মিলিয়ে পুরো জায়গাটা মুভি সিনের মতো লাগে।
আমি যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার শুধু মনে হচ্ছিল আমি টেম্পল রান গেমে ট্রেজার হান্ট করতে যাচ্ছি। একটা ইম্পর্টেন্ট টিপ, এখানে মাঙ্কিস অনেক ফেমাস, তাই সানগ্লাস, ফোন বা জরুরি কোনো জিনিসপত্র খুব কেয়ারফুলি রাখতে হয়, কারণ এরা মুহূর্তেই নিয়ে যেতে পারে। এই বানরটা কিছুক্ষণ আগেই একটা লোকের সানগ্লাস নিয়ে আর দিচ্ছিল না। ওখানে কিছু লোক ঘোরাফেরা করে যারা বানরের হাত থেকে বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ওই জিনিসগুলো আবার এনে দেয়। এখানে সেই কাজটিই হচ্ছিল। জায়গাটা দেখে মনে হচ্ছিল কিছুটা গ্রেট ওয়াল অফ চায়নার মতো, শেষই হতে চাচ্ছিল না। আমরা হেঁটেই যাচ্ছিলাম আর পাশেই ছিল সমুদ্র, অবিরত সমুদ্র। এখানে বেশ ট্যুরিস্ট ক্রাউড ছিল কেচাক ফায়ার ডান্স দেখার জন্যে, তাই আমরা আর এই ডান্স দেখার জন্য অপেক্ষা করিনি। উলুয়াতু দেখে আমরা গেলাম ম্যাকডোনাল্ডসে স্ন্যাক্স খেতে। আমরা নিয়েছিলাম চিকেন ক্লাসিক বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন ফ্রাইজ অ্যান্ড কোক। ওকে, আজকের ভ্লগ এই পর্যন্তই। পরের ভ্লগে কথা হবে আরও এক্সাইটিং সব প্লেসেস নিয়ে। টাটা।